পার ডে রাত্রির হবে, মনে হবে যেন ওয়ার্ড্রোবের ভেতর থেকে বা উপর থেকে কিছু একটা শ্যাডোই ফিগার বেরোয়। তারপর থেকে কি হয়, আমার ফ্রেন্ডটার গায়ে আঁচড়ের দাগ পড়ে, মানে 3টে নোকের দাগ পড়ে, যেরকম আমরা শুনে থাকি যে দেখা গেছে ওর মধ্যে একটা নয় দুটো নয় তিনটে পজিশন ব্যাপার রয়েছে। একটা তো হায়দ্রাবাদ থেকে যে ব্যাপারটা এসছিল, সেই মহিলা আর কি লেডি, সেটা তো রয়েছে। প্লাস ওরা এসছিল যখন হায়দ্রাবাদে, কোনো রকম আতর বা কোনো রকম এখান থেকে সেন্টেড জিনিস বা কিছু আর কি মিষ্টি জাতীয় জিনিস কিন্তু খুব একটা নিয়ে যাবে না, এগুলো কিন্তু সাথে করে চললো। যে হ্যাঁ সত্যি একটা মহিলার, মানে একটা লেডি কারোর ভয়েস পাওয়া যাচ্ছে, আর ভীষণ পিকিউলার, যেন কিছু জানাতে চাইছে, কিছু বোঝাতে চাইছে, এই ধরনের একটা আওয়াজ হচ্ছে। তো বুঝতেই তো পারেন অনেক কিছুই ঘটনা ঘটে, তো বলা যায় না, তো ঘটে যায়। তখন গিয়ে দেখছে ওদের বাড়ির মেন যে ওর বোনটা পায়রা বের করে পায়রাকে পুরো দাঁত দিয়ে ছিঁড়ে খাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা জিন, সিপলি জিন। সেটা মানে কি ধরনের হতে পারে একটু আমরা হিন্ট এই পডকাস্টে আছে। আবার ধরুন আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে গেছেন, সেই হোটেলে থাকা কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি যদি হয়ে থাকে এবং সেখানে থাকা যে আত্মা বা স্পিরিট বা একটা এনার্জি আপনার সাথে কলকাতায় চলে আসতে পারে কি, সেই বিষয়টা নিয়েও আজকে আমরা এই পডকাস্টে কথা বলেছি মৌমিতার সাথে। তো বেশি দেরি করবো না, ডাইরেক্ট তার কাছে যাব। কিন্তু যে নাম্বারটা ব্লিঙ্ক করছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে এসে কোনো ভৌতিক ঘটনা বা আপনি যেটাতে পটু বা আপনি জানেন যে এই জিনিসটা আমি যদি বলতে পারি বাদবাকি সব মানুষ উপকৃত হবে, সেটার জন্যই এই কেকে পডকাস্ট প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পার্সনকে ওয়েলকাম জানায়। আর ডাইরেক্ট মৌমিতার কাছে। কেমন আছো মৌমিতা? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে। যেটা হচ্ছে তোমার সাথে আমার কথা হয়েছিল, তোমার একটা ব্লগিং চ্যানেল আছে, তো সেটার ব্যাপারে একটু বলো যদি। আমার ব্লগিং বলতে আমি লাস্ট ইয়ার থেকে শুরু করেছি, আমার ডেইলি ব্লগ করি, আর বিশেষত আমি গোল্ডের ওপরে অ্যাডগুলো করে থাকি। তো নতুন চ্যানেল, তো সেই সূত্রে আমি তোমার বিজনেস হিসাবে নাকি দোকানে? হ্যাঁ, বিজনেস হিসেবেও আছে, ভাবছি নিজেরও কিছু স্টার্টআপ বিজনেস করব, সেই জন্য আর কি একটা স্টার্টিং এ আমি ইনিশিয়াল আর কি করেছি, তাই ভাবলাম তোমার সাথেও আমি একটা কোলাব করি। আর নিজেরও কিছু এক্সপিরিয়েন্স আছে আর কি, ভৌতিক বলতে পারো। আজকে কিন্তু আমরা কোনো ব্লগিং আজকে করছি না, আজকে ভৌতিক একদম নিজের সাথে আর কি ঘটেছিল এক্সপিরিয়েন্স, সেগুলো কিছু কিছু ফ্রেন্ড আমার জানে, তাই ভাবলাম একটা প্ল্যাটফর্মে শেয়ার করি, তোমারও এত অডিয়েন্স আছে, সবাই জানুক। একদম। আর আমি বলে থাকি যদি আপনাদের কোনো রকম দরকার পড়ে তো সবকিছু ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা ডাইরেক্ট গিয়ে দেখতে পারেন, তাই তো? আর একটা জিনিস, বেশি দেরি করছি না, তাহলে তুমি শুরু করো তোমার মতো করে। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে বেশ কিছু বছর আগে ঘটেছিল, বলতে পারো ওটা আমার মানে কলেজ লাইফে পড়ার সময়। তো মোটামুটি ওটা 2016 সালে ঘটেছে। আর ঘটেছে বলতে, আমি যেহেতু ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিলাম, সেহেতু আমাদের কলেজ থেকে প্রায় আমাদের এক্সকারশনে নিয়ে যাওয়া হতো, বছরে 2টো করে ট্রিপ থাকতো। তো ফার্স্ট টাইম আমরা গোয়াতে গেছিলাম, সেটা নো ডাউট খুব ভালো গেছিল, কোনো সমস্যা তাতে হয়নি। সেকেন্ড টাইম যখন গেছিলাম, ওটা উইন্টারটা শুরু হবে তার আগে আগে, নভেম্বরের মাসের আর কি স্টার্টিংয়ের দিকে হায়দ্রাবাদ আমরা গেছিলাম। তো হায়দ্রাবাদে যখন যাই, তো কলেজের মোটামুটি পুরো একদম আমাদের ব্যাচ যা থাকে, পুরো ধরো সেকশন ই অবধি আমাদের স্টুডেন্ট, তো বুঝতে পারছো কত স্টুডেন্ট আর কি। পুরো স্টুডেন্টরা গেছিলো, এক্স স্টুডেন্ট যারা ছিল, যে ডিপার্টমেন্ট থেকে যাওয়া হয়েছিল সেই সব স্টুডেন্ট, প্লাস ফ্যাকাল্টি যারা থাকে, হেল্পার যারা থাকে, তো হিউজ একদম পুরো আর কি ইনস্টিটিউট সমেত গেছি। তো ফ্লাইটে আমাদের পসিবল যেহেতু নয় এত স্টুডেন্ট, তো আমরা ট্রেনে করেই গেছি। তো ট্রেনে তো মোটামুটি 2 দিনের মতো লেগে যায়। তো যথারীতি আমরা পৌঁছেওছি, স্টেশনে পৌঁছে ওখান থেকে আমাদের ভলভো বাস করা হয়, ভলভো বাসে বেশ সবাইকে নিয়ে প্যাকচাপ করে যাওয়া হয়। তো আমিও আমার যে আর কি ক্লাসমেট যারা ছিল 4-5 জন, তো তারা কি করেছিলাম, বাসের একদম ফ্রন্ট সিটে আমরা বসেছিলাম, বেশি পেছনের দিকটা যাইনি। তো লাগেজও আমাদের সাথে ছিল, কিছু বাঙ্কারও গেছিল। তো ন্যাচারালি কি হয়, যারা সামনে বসে বাসের, তারা তো আগেই নেমে যাওয়ার কথা, কিন্তু কিছু একটা যখন ঘটনা ধরো ঘটবে, সেই রকমই আর কি সিচুয়েশন ওয়াইজ কি হয়েছিল, আমরা বাসের সবার লাস্টে নেমেছিলাম, মানে পুরো বাস ফাঁকা হয়ে গেছিল, স্টুডেন্টরা পেছন থেকে সবাই এগিয়ে নেমে গেছে, আমরাই সবার লাস্টে নেমেছি। তো যথারীতি নাবতে নাবতে যেহেতু লেট হয়ে গেছে, রুমের কি পেতেও লেট হয়ে গেছে, মানে কিছু একটা মনে হচ্ছিল ঘটনা আমাদের সাথে ঘটবে। তো
সেই রকমই ঘটলো, রুমও পেলাম আমরা সবার লাস্টে, রুমের কে নিলাম। তো ডিসাইড হলো একটা রুমে 3 জন করে স্টুডেন্ট অ্যালোটেড হবে। তো আমাদের সাথে আর কি 3টে ফ্রেন্ড ছিল, 3টে বান্ধবী ছিল। তো যথারীতি যখন আমরা লিফটে করে গেলাম ওপরে, তো দেখলাম একদমই কর্নার, মানে এইরকম হোটেলের রুম খুব একটা সচরাচর দেখা যায় না। মানে এরকম কীরকম হয়, রুমের ফ্লোরে উঠলাম পরপর পরপর রুম থাকে, কিন্তু আমরা যে রুমটা পেয়েছিলাম সেটা একদমই কর্নার ওয়াইজ পেয়েছিলাম। তখনই মনের মধ্যে একটা খটকা দেখা দিয়েছিল যে এইরকম একটা রুম পাচ্ছি। তো কিছু করার নেই, টায়ার্ড ছিলাম, যে যার রুমে লাগেজ রাখলাম, ফ্রেশ হলাম। আর সেদিন কোনো ট্রিপ আমাদের সাইট সিন করা হয়নি, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো। পরের দিন আমরা যথারীতি সাইট সিন করে এলাম। করে আসার পরে দুপুরেও বাইরে আমাদের লাঞ্চটা করিয়েছিল কলেজ থেকে। লাঞ্চ ফাঞ্চ সমস্ত করে এসে জাস্ট একটু রেস্ট নিচ্ছি, তখনও অ্যাপ্রক্স ধরো 3:30টার মতো বাজে দুপুর। তো বেড এরকম দিয়েছে, সামনে টিভি ইউনিট, এই সাইডটায় আমাদের ওয়াশরুমটা ছিল, আর এদিকটা নর্মাল একটু স্পেস ছিল। একটা রুমে ডাস্টবিন ছিল, আর ব্যালকানি কিছু ছিল না, পুরো কাঁচের, পুরো দেওয়ালটা একদম অ্যাটাচ করা ছিল, মানে কেউ চাইলেও বেরোতে পারবে না। এবার আমার বরাবরই স্বভাব হলো, আমি যখনই কোথাও থাকি বা বাড়িতেও যখন বেডে থাকি, আমি বেডে সাইডে ঘুমাই, মাঝখানে মিডলে আমার খুব একটা ভালো লাগে না। তো সাইডে আমি শুয়েছি, আমার পাশে আরেকটা ফ্রেন্ড, তার পাশে আরেকটা ফ্রেন্ড। এবার বালিশে কান রেখে শুয়েছি, মোবাইলে যে যা দেখছি ছবি, কি কি তুলেছি, কি কি স্ন্যাপ নিয়েছি, সেই নিয়ে কথা হচ্ছে। হালকা একটু চোখটা লেগেছে আমাদের। তখন দেখছি মানে বালিশে যে কান পেতেছিলাম, ধরো এরকম বাপাস ফিরে শুয়েছিলাম, কে একটা মারবারিং করছে, মানে বিড়বিড় করছে, কিন্তু কিছু ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে না। তো আমি অনেকক্ষণ ভাবলাম কিছু পাশে এসে কোনো পায়রা বা কিছু এই জাতীয়, অনেক সময় হয় ইকো হয় রুমে, শোনা যায়। তো আমি উঠলাম, উঠে সব দিক দেখলাম যে কোথাও পায়রা বা কিছু পাখি ধরনের কিছু ঢুকে গেছে কিনা। পর্দাটা সরিয়ে দেখলাম, ওদিকে পুরো রাস্তাটা ছিল। আর যে লোকেশনটা আমি বলে দিচ্ছি, এটা একদম হায়দ্রাবাদের নামপল্লী বলে একটা পপুলার জায়গা আছে, একদম পুরো ওটা মানে খুব বলতে পারো খুব পপুলার জায়গা একদম, সেখানেরই একদম রোড সাইডে, একদম রিনাউন্ড 3-4 স্টার প্রপার্টি, ওটার নামটা আমি নিচ্ছি না হোটেলটার, সেই হোটেলটায় আমরা উঠেছি। তো যথারীতি আমি চেক করছিলাম যে কিছু পায়রা আছে কিনা বা কিচ্ছু কিন্তু নেই। আবার এসে শুলাম, আবার সেম কিন্তু ওই আওয়াজটা আবার পাওয়া যাচ্ছিল, ওই বিড়বিড়ানি, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তো আমি পাশের বাধ্য হয়ে ফ্রেন্ডটাকে ডাকলাম, ও একটু শুয়ে পড়েছিল মেয়েটি। আমি ডাকলাম যে প্রিয়া একটু দেখতো, এরকম বালিশে একটু কান পেতে একটু শোন, এরকম না আওয়াজ হচ্ছে। ও না না, একেবারে ডিস্টার্ব করতে আসিনি, একটা কথা বলতে এসেছি, যেটা হচ্ছে যে কে পডকাস্ট প্রমোশনাল ভিডিও করে থাকে। যদি আপনি আপনার বিজনেসকে প্রমোট করতে চান, তো নিচে যে নাম্বারটা ব্লিঙ্ক করছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা কলও করতে পারেন, যেটা আপনাদের মনে হবে। আর চলুন পডকাস্টে ফেরা যায়। ও শুনলো যে হ্যাঁ সত্যি একটা মহিলার, মানে একটা লেডি কারোর ভয়েস পাওয়া যাচ্ছে, আর ভীষণ পিকিউলার, যেন কিছু জানাতে চাইছে, কিছু বোঝাতে চাইছে, এই ধরনের একটা আওয়াজ হচ্ছে। তো ও চমকে গেছে রীতিমতো। পাশে আরেকটা মেয়ে ছিল, বৈশাখী বলে ফ্রেন্ড, ও একটু ভীতু ধরনের, ও তো একদম উঠে রুমে বসেছে। ও বললো তোরা ভয়ে দেখাচ্ছিস, ইচ্ছে করে প্র্যাঙ্ক করছিস, এরকম বলছে। তো আমরা বললাম কেন প্র্যাঙ্ক করবো, এরকম এত টায়ার্ড আমরা ঘুরতে এসেছি। তো শোন, ও শুনলো সেম এই আওয়াজ। তখন মানে হতে না হতে, এই কথাগুলো যখন ডিসকাস হতে না হতে রুমে নক হচ্ছে, মানে কলিং বেল দিচ্ছে। তো আমাদেরই ইনস্টিটিউটে একটা ছেলে পড়ে, ও এসে বলছে যে মৌমিতা, তোমাদের রুমে কি একটা জায়গা হবে? আমার মানে ওর ফ্রেন্ড একটা ছিল, ওর নাম মৌসুমি, এরকম ও স্টে করতে পারবে? আমি বললাম কেন, আমাদের রুমে তো অলরেডি 3 জন রয়েছে, একটা বেডে আর কতজন ধরে? বললো না, ওর একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু বলেনি ছেলেটা যে কি সমস্যা ওর হচ্ছিল, কিছু বলেনি, ওকে পাঠিয়ে দিল। আমরা আর কিছু বললাম না, দেখ ভাই আমরা কজন হেলদি রয়েছি, তুই যদি ফিট হতে পারিস তুই সাইডে নোট আসো। বলে আমার কোনো অসুবিধা নেই। বলে কি সমস্যা হচ্ছে? বলে না আমার ঠিক আনইজি ফিল হচ্ছে, আমি ঠিক ওপরের রুমে থাকতে পারছি। তো ভালো কথা। তো আমি বললাম তুই আনইজি ফিলের কথা বলছিস, অলরেডি তুই আমাদের পিলোতে শোন। বলছে এখানে যাই হয়েছে আমি এখানেই স্টে করব। ভালো কথা। কোনো মতে আমরা সেই দিনটা কাটালাম। পরের দিন যথারীতি আবার আমরা ট্রিপে গেলাম, আবার সাইট সিন করলাম, বিভিন্ন জায়গায় হায়দ্রাবাদের ঘুরলাম, সমস্ত কিছু করলাম। কিন্তু একটা দিকে ভালো, আমরা কোনো রকম কিন্তু সেদিন বাইরের ফুড আমরা কিনে আনিনি। মানে যা আমাদের ইনস্টিটিউট থেকে প্রোভাইড করা হচ্ছিল বাইরে খাবার, লাঞ্চ বলো ডিনার বলো, সেখানেই আমরা খেয়েছি। আমরা রুমের মধ্যে কিন্তু কিছু আনিনি। সেই দিনই বিকেলবেলা আবার যথারীতি আসার পরে 3টে মেয়ে, মানে আরও আমাদের ইনস্টিটিউটে যে আরও ফ্রেন্ডরা ছিল, হঠাৎ করে রুমের মধ্যে ঢুকে পড়েছে।
বলছে মমিতা তোমাদের রুমে আমি স্টে করবো। বলছি কেন, তোমাদের তো অলরেডি রুম দেওয়া হয়েছে। বলছে ওই রুমে থাকতে পারছি না, প্লিজ আমাদের এখানে যেভাবে, আমি এখানে অলরেডি আমরা 4 জন রয়েছি, কোথায় শোবে? বলে মেঝেতে শোবো, মাটিতে ফ্লোরে শোবো, কিন্তু আমাদের এখানে থাকতে দাও, রুমে ঢুকতে দাও, সব বলছি। ওকে, আমিও তখন অলরেডি একটা ইঙ্গিত পেয়েছি যে কিছু একটা সামহাও কিছু একটা গন্ডগোল রয়েছে। তো যথারীতি ওরা এলে, আমি বললাম বল এবার কি হয়েছে ঘটনাটা। বলছে ওপরের রুমে কেমন জানি না, মানে খুব রিয়ার ধরনের জিনিস হচ্ছে। ট্যাপ বন্ধ করে দিচ্ছি বাথরুমের, সেখান থেকে জল পড়া শুরু হচ্ছে। যে মানে যেদিকটা আর কি রাস্তার দিকে, ওরাও ঠিক আমাদের ওপরের ফ্লোরেরটা পেয়েছিল, ঠিক ওরাও ওই কর্নার রুমটাই পেয়েছিল ঠিক আমাদের ওপরের ফ্লোরে। সেই যেদিকটা রাস্তার দিকে কাছে, যেদিকটা পুরো এটা করা ওয়ালে, সেই দিকে নকিং এর শব্দ আছে। আর রীতিমতো মনে হচ্ছে ছোট ছোট যেরকম স্টোন চিপ বা কোনো পিবলস হয় সেই ধরনের কিছু ছুটছে। আর যতবারই যে একটা ওয়ার্ড্রোব, হোটেলের মধ্যে একটা কাঠের ওয়ার্ড্রোব প্রোভাইড করে, ওয়ার্ড্রোবের ডোরটা বারবার খুলে যাচ্ছে, মানে একটা কিছু বোঝা যাচ্ছে। আর কিছুতেই মানে ওরা থাকতে পারছে না, যার জন্য ওরা আমাদের রুমে চলে এসেছে। তখন আমি বললাম যে তোরা তো চলে এলি রুমে, কিছুক্ষণ পরে তুই এই রুমেও দেখতে পারবি কি হয়। তখন যথারীতি ঠিক ওই বিকেলবেলার ওই সময়টা আবার সেম ওই সাউন্ডটা আবার শোনা যাচ্ছে, ওই মহিলার বিড়বিড়ানি ব্যাপারটা। তো ওরাও তখন ভয় পেয়ে গেছে। তখন আমরা কি করব, আমরা ফ্যাকাল্টিদের জানাই ব্যাপারটা যে এই ধরনের সমস্যাটা হচ্ছে। কিছুতেই এবার আমাদের ফ্যাকাল্টি বলো, টিচার যে আর কি গেছিল ইনস্টিটিউটে, কেউই মানতে চাইছে না ব্যাপারটা। বলছে তোমাদের মনের ভুল বা ইচ্ছে করে এত বড় হয়ে গেছো, এই ধরনের ব্যাপার করছে। তো খুব সমস্যা হচ্ছে, আমরা তো স্টেই করতে পারছি, মানুষে তো গিয়ে কোথাও ঘুমাবে থাকবে। তো মানুষের যখন একটা পিলোর মধ্যে কান পাতলেই বা রুমের মধ্যে থাকলে যদি ওরকম সাউন্ড হয়, মানুষে কি করে সেই রুমে স্টে করবে? তো বাধ্য হয়ে আমাদের যে আরো ফ্রেন্ডরা ছিল তাদেরকেও আমরা ডাকলাম, ছেলেদেরকেও ডাকলাম, বললাম আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি, মেয়েগুলো তোরা একটু শোন তো। ঠিক যখন নামাজটা পড়া হয়ে যাচ্ছে তার আগে পরে ব্যাপারটা ঘটছে। ভোরবেলার দিকে নামাজটা? ভোরবেলার দিকে না, ঠিক দুপুরের দিকটা, আবার সন্ধ্যেবেলা যখন নামাজটা পড়া হয়ে যাচ্ছে তখন। যদিও বা মনে করো কোনো পাখি বা কিছুর আওয়াজ, সে তো রাত্রির এরকম আওয়াজ করবে না, না 7:30 8টার দিকে তো সেই আওয়াজটা ওরকম কখনোই আসবে না। বোঝা যাচ্ছে লিটারালি কোনো মহিলা বিড়বিড় করছে, মানে উল্টো ভাষায় যেন কেউ কথাটা বলছে। তো আরেকটা ফ্যাকাল্টিকে জানিয়েছিলাম, সেই খ্রিস্টান, সে ওই হোটেলটায় স্টে করেনি। তো ফোন করলো আমাদের ফোনে, তো আমি ওনার নাম রোজারিও স্যার, আমি বলছি ওনার নামটা, উনি বেকারি নিত আমাদের। তো উনি বললো যে আমি বেকারি, আমাদের হোটেল ম্যানেজমেন্টে বেকারি, ফুড ডিপার্টমেন্ট, যে কেক কনফেকশনারি যেটা থাকে, তো উনি ওই ক্লাসটা নিতেন। তো উনি জানে ব্যাপারগুলো যে এই হোটেলে কিছু একটা প্রবলেম আছে। তো আমাদের বলে দিল আমাদের, উনি যে আর কি আমাদের হোটেল থেকে আরো 10 মিনিটস ডিস্টেন্সে উনি আরো হোটেলে, উনি যে হোটেলটা ছিল সেটা একদমই গেস্ট হাউস টাইপের, মানে ঠিক পদের গোছে না। আমি আপনি স্যার হয়ে এই হোটেলে স্টে করেছেন? বলছে অনেক ব্যাপার আছে, তোদের যে আর কি ওনার ইনস্টিটিউটের, সে মানে কিছু পয়সা আর কি সেভিংসের জন্য, সেভ করার জন্য এই ধরনের হোটেলে তোদের স্টে করায়, ও বুঝে যা। তোরা এসছিস যখন হায়দ্রাবাদে, কোনো রকম আতর বা কোনো রকম এখান থেকে সেন্টেড জিনিস বা কিছু আর কি মিষ্টি জাতীয় জিনিস কিন্তু খুব একটা নিয়ে যাবে না, এগুলো কিন্তু সাথে করে চলে যায়। তো আমরা সেই মতন করেছিলাম। ফের আমরা রাত্রিরে এসে আমরা ভাবলাম যে রুমে এসে আমরা একটু গায়ত্রী মন্ত্র এগুলো চালিয়ে দিই বা কিছু, কিন্তু কিছুতেই চলছিল না, মানে নো নেটওয়ার্ক রুমের মধ্যে, নো নেটওয়ার্ক একদম, মানে কিছুতেই আর কি চলছিল না ব্যাপারটা। তো আমি রুমের মধ্যে জানিয়েওছিলাম যে দেখ, উনি যখন বলে দিয়েছে এখানে কোনো রকম খাবার দাবার আনবি না বাইরে থেকে, তো আনিস না, এটা আমরা যা খাবার দাবার করার বাইরেই খেয়ে নেব। তো এই বলে আমার যেহেতু নো নেটওয়ার্কটা প্রবলেম হচ্ছে, বাড়িতেও চিন্তা করে এতদিনের ট্রিপে যেহেতু গেছি আমরা, তো সেহেতু বাড়ি থেকে ফোন আসে বা আমাকেও করতে হয়। তো আমি মাকে বলেছিলাম যেহেতু এরকম নেটওয়ার্কের একটা সমস্যা হচ্ছে বাড়িতে, আমি কিন্তু জানাইনি যে এই ধরনের একটা প্যারানর্মাল ব্যাপারের মধ্যে আমরা ইনভলভ হয়ে গেছি। তো আমি নিজে থেকেই ফোন করবো বলে আমি ভেবেছিলাম হোটেলের বাইরে গিয়ে ফোন করি আমি। তো আমি লিফটে গ্রাউন্ড ফ্লোর দিয়েছি, আমার পুরো একদম বাটনটা আমি দিয়ে, লিফটে কিন্তু আমি একা ছিলাম, ঠিক আছে, আমাকে সোজা নিয়ে চলে গেছে একদম টপ ফ্লোরে। ওখানে গিয়ে লিফট পুরো দাঁড়িয়ে গেছে। অনেক কষ্টে অনেক একজন হেল্পার এসেছিল, সে বাইরে থেকে কিছু সুইচ বাটন করেছে, ফের আমাকে পুরো অত ওপর থেকে, মানে 10 তলা ওপর থেকে আমাকে পুরো হেঁটে নামতে হয়েছে। তারপর থেকে আমি ওই যতদিন হোটেলটায় ছিলাম ততদিন আর আমরা লিফট আমি আর ইউজ করি। তো এটা একটা গেছিল।
তারপরে মানে আমি এটা জানতে পারি কেন হয়েছিল, সেটা কি জানা গেছে? হ্যাঁ, সেটা জানা গেছিল, সেটা আমি আসছি। ওই যে আমি মহিলাটার কথা আমি বললাম যে এই ধরনের একটা আওয়াজ পাওয়া যাচ্ছিল, তো সে কিছুভাবে যে ফ্রেন্ড আরেকটা বলেছিলাম সেকেন্ড দিন ওকে আমাদের রুমে শিফট করে দিয়েছিল ওর বয়ফ্রেন্ড, ওকে আমি বলেছিলাম যে তুই সাথে করে কিন্তু কোনো রকম খাবার বা কিছু ননভেজ কিন্তু রুমে এসে খাবি না। ও সেটা অতটা গুরুত্ব দেয়নি সেভাবে। ও কি করেছে, ওর বয়ফ্রেন্ড ওকে কিছু স্যান্ডউইচ বা বার্গার জাতীয় কিছু দিয়েছিল, ও ওটা রুমে বসে রাতের বেলা যেরকম মানুষের ক্রেভিং হয় রাতের বেলা, ও এসে খেয়েছে। এবার সেটা আমরা জানতে পারতাম না, পরের দিন ডাস্টবিনটা যখন রুম সার্ভিস আমাদের রুম যখন করতে আর কি ক্লিন আপ করতে এসছে, তখন আমি দেখতে পাই ফয়েলে মোড়া কিছু। আমরা তো জানি যে আমরা তো কেউ কিছু কিনিনি বা খাইনি, তো কোথা থেকে এলো? তখন আমি সবাইকে জিজ্ঞাসা করি, তো ও কিছুতেই স্বীকার করে না ব্যাপারটা, বলে জানি না, এমনি কিছু আমার পুরোনো পার্সেল কিছু ছিল ব্যাগে, সেইটা আমি র্যাপ করে ফেলেছি, কিন্তু স্বীকারও করেনি যে ও কিছু খেয়েছে বা নল। তো আরো ব্যাপারটা আরো শুরু হয়ে যায়, মানে আরো মানে ওই যে বিড়বিড়ানি মারমারিংটা আরো খুব জোরালো শুরু হয়ে যায়। তো বাধ্য হয়ে আমরা কি করি, তখন লাগেজ পত্র সমস্ত নিয়ে হোটেলের লবিতে চলে আসি। যে হোটেলটার কথা বলছি তোমরা গুগলে চাইলে দেখতে পারো, আমি নামটা নিচ্ছি না যেহেতু একটা প্রপার্টির ব্যাপার থাকে। তো লবিতে আমরা চলে এসেছি, আমাদের ফ্যাকাল্টিকে জানাই, ফ্যাকাল্টির সাথে মানে তুমুল ঝামেলা তখন। তা আমরা বলছি স্যার আপনি যখন বলছেন রুমে কিছু নেই, আমাদের ভুল ধারণা বা আমরাই মানে ভাব এরকম একটা কিছু করছি, তো আপনারাই স্টে করুন না, আপনারা অন্য অন্য কোনো জায়গায় কেন স্টে করছেন? আমাদের রুমে যেগুলো হচ্ছিল বা আমাদের তো শুধু রুম না, আদার্স যে 3টে মেয়ে যারা ফ্লোরে শুয়েছিল তাদের রুমেও প্রবলেমটা হচ্ছে, তা আপনারা দুটো রুমে স্টে কেন করছেন না? কিছুতেই শুনবে না। তখন বাধ্য হয়ে হোটেলের যিনি ম্যানেজার ছিলেন, উনি একজন লেডি ছিলেন, উনি বললেন যে না না কিছু মাইন্ড করবেন না, আমি রুম শিফট করে দিচ্ছি। এক কথাতে উনি কিন্তু রুম তখন চেঞ্জ করে দিলেন, মানে ওই কর্নার রুমগুলো থেকে পাশের অন্যদিকে মানে যে রুমে কোনো রকম সমস্যা নেই সেই রুমে কিন্তু শিফট করে দিলেন। তখন আমার মনের মধ্যে একটা খটকা দেখা দিল যে হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই এত বড় হোটেলে রুম এরকম শিফট করে দিল কেন? তো সাথে করে যিনি আর ওনার অ্যাসিস্ট্যান্ট এসেছিলেন, ফ্লোরের অ্যাসিস্ট্যান্ট, উনি এরকম পেছন পেছন ওনার এসছে, রুমটা দেখে দিল, বললো এই রুমে কোনো সমস্যা নেই। তখন আমি ওনাকে দাঁড় করিয়ে বলছি, হিন্দিতেই বলেছি, যে এখানে কি কোনো প্রবলেম আছে এই রুমগুলোতে, পার্টিকুলারলি এই কর্নার রুমগুলোতে, এই ফ্লোরটা বা উপরের ফ্লোরটা? তখন উনি কিছু বলতে চায় না, কিন্তু মনের মধ্যে মনে হচ্ছিল যে কিছু একটা লুক হচ্ছে। তখন আমি চাপ দিতে উনি তখন বললেন যে আপনারাও হোটেল ইন্ডাস্ট্রির স্টুডেন্ট, আমরাও হোটেলের আর কি স্টাফ, তো বুঝতেই তো পারেন অনেক কিছুই ঘটনা ঘটে, তো বলা যায় না। তো ঘটেছিলাম যে কি ঘটেছিল, কোনো মহিলা কিছু মার্ডার বা কিছু সুইসাইড জাতীয় কিছু করেছিল? তখন উনি বললেন যে এখানে সুইসাইড করেছিলেন, বেশ অনেকদিন আগে সুইসাইড করেছিলেন, তো নামে মাত্র কিছু আর কি পুজো বা কিছু একটা করেছিল, কিন্তু সেভাবে প্রপারভাবে কিছু করা তখনও হয়নি, যার জন্য কিছুভাবে ওখানে স্টে করেন। বললাম তাহলে যখন এই ধরনের প্রবলেম আছে তো এই রুমগুলো আপনারা দেন কেন, গেস্টদের প্রোভাইড করেন কেন, অ্যালোটেড করে? বলে অ্যাকচুয়ালি এই রুমগুলো আমরা কোনো ইন্ডিয়ানসদের দিই না, যখন কোনো ফরেনাররা বাইরে থেকে আসে ওরা তো সারাদিন ধরে ট্রিপ করে, ঘুরে বেড়ায় বা ড্রিঙ্কস করে, ওরা ওদের মতন মানে পেগ লাগিয়ে যেরকম মানে চলতি কথায় বলে পেগ লাগিয়ে ওরা ঘুমিয়ে পড়ে, ওদের বদার হয় না। কিন্তু যেহেতু আপনারা স্টুডেন্ট এতজন এসছেন, তো আমরা সেই জন্য বাধ্য হয়ে দিয়েছি রুমটা। তখন আর কিছু হয়নি ব্যাপারটা। তো এই ব্যাপারটার পর থেকে মানে একটা সবার মধ্যে একটা মানে বলে না মনোমালিন্য এরকম একটা শুরু হয়ে গেছে। আর বাড়িতে ফিরে আমারও প্রচণ্ড জ্বর, এগুলোতে ভুগেছি। আর যে মেয়েটির কথা বলছি যে ননভেজ ও খেয়ে ফেলেছিল বা কিছু সাথে করেও কিনেছিল, ওর সাথে এবার কলকাতা ফিরে প্রচণ্ড মানে সমস্যা দেখা যায়। কলকাতায় ফিরে আমাদের একটা বিয়ে বাড়ি আমাদের ছিল আর কি রিলেটিভের, তো ও এসছিল। আর ওর বাড়িতে থাকে আমি বলছি, ওর পাপা থাকে, ওর মা থাকে, ওর মামার মেয়ে থাকে। ওর মামার সাথে ওর মামা মামির একটা ডিভোর্সের মানে ব্যাপার চলছিল, সেই জন্য ওরা কি করেছিল ওর মেয়েকে, মেয়েটির বয়স ধরো 10 থেকে 11 বছর, কলকাতায় মানে পাঠিয়ে দিয়েছিলেন। আর ওর মামা মামি থাকতো বালুরঘাটে। তো ওখানে মামা মামির যেহেতু একটা ডিভোর্সের ব্যাপার চলছে, সেই জন্য আর মেয়েকে ওখানে রাখেনি। তো আমি বললাম যে তুই তোর মা একা এসছিস, তোর বোনকে আনলি না কেন? বলছে যাই না কেন, বোনের শরীরটাও ঠিক ভালো না, আমি তো সবে মানে জ্বর আমার হালকা জ্বর রয়েছে, ওরও শরীরটা কিরকম ভালো লাগে। ওইটুকুনি মেয়েকে একা রেখে এলি, তো কে রয়েছে? বললে আমাদের রুমে যে মেড আছে ও দেখাশোনা করছে, আর বোনকে মেড দেখবে।
তো ভালো কথা, বিয়ে বাড়ি গেল, সব গেল। 3-4 দিন পর থেকে আমার ফ্রেন্ডটার হঠাৎ করে রাতের বেলা সাফোকেটিং এর মতন একটা ব্যাপার দেখা দিল, যে মনে হচ্ছে যেন রাত্রির ঠিক 1-1:30 নাগাদ গলায় কেউ চোখ করছে এরকম। সেম কিন্তু ওর বোনটারও তখন ধুম জ্বর, একদম মানে হাই ফিভার। তো বুঝতে পারছে না, যে ভাবছে হয়তো শীতকালটা পড়ছে, হয়তো সেই জন্য হয়তো ভাইরাল ফিভার বা কিছু। তো সেই মতো ওরা ডাক্তার দেখায়, মেডিসিন যা দেয় জেনারেল সেই রকম প্রোভাইড করেছে। তো কিছুটা টেম্পারেচারটা কমেছে, কিন্তু তারপর থেকে কি হয়, আমার ফ্রেন্ডটার গায়ে আঁচড়ের দাগ পড়ে, মানে 3টে নোকের দাগ পড়ে, যেরকম আমরা শুনে থাকি, বিভিন্ন ফিল্মে দেখি, মুভিতে দেখি, কিন্তু রিয়েলে কিন্তু ঘটনাটা ঘটে। আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছিল ছবিগুলো, যে দেখ এইরকম এরকম হচ্ছে। তাই আমি বললাম, তুই দেখ তোর নিজের নেলসে হতে পারে কিছু, বা কোনো হাতে হয়তো আংটি বা ব্রেসলেটে কিছু, ওগুলো না আমি সব কিন্তু খুলে রেখেছি, দেখ আমি কিন্তু নেলস একদমই ছোট ছোট করে একদমই কেটে ফেলেছি, কিন্তু এটা আমার মনে হচ্ছে না আমার নিজের। তারপর কি হয়, ওর সাথে এরকম হালকা ফুলকা চলছে ব্যাপারটা, ওর বোনের সাথে শুরু হয়ে যায় বাড়াবাড়ি ধরনের কিছু। ওর বোন নাকি রাতের বেলা কোনো শ্যাডো দেখতে পায়, রাতের বেলা এরকম ওদের রুমে পার ডে রাত্রির হবে, মনে হবে যেন ওয়ার্ড্রোবের ভেতর থেকে বা উপর থেকে কিছু একটা শ্যাডোই ফিগার বেরোচ্ছে। তো এই নিয়ে তো প্রচন্ড একটা ওর ওর মনের মধ্যে হচ্ছে। তখন আমি বললাম, তুই কিছু কি করেছিলিস হায়দ্রাবাদে যখন আমরা ট্রিপে গেছিলাম, কিছু কি তুই এনেছিলিস, তোকে যেগুলো বারণ করেছিল আমাদের যে ফ্যাকাল্টি যিনি বেকারিনি, তো উনিও কিন্তু বারণ করে বলে কিছু মনে করিস না, আমি সেই দিনকার আমার বয়ফ্রেন্ড, যেহেতু আমার নতুন নতুন রিলেশন, সেই জন্য আমাকে কিছু বার্গার স্যান্ডউইচ জাতীয় ওখানকার হায়দ্রাবাদের ফেমাস যেগুলো হয় সেখান থেকে কিছু শুকনো জাতীয় খাবার আমাকে দিয়েছিল। আর আমি ভয় ভয়, আমার রাত্রির দিকে খিদে পেয়েছিল বলে আমি ওটা খেয়েছিলাম, কিন্তু সাথে করে কিন্তু আমি কোনো খাবার ওখান থেকে আনিনি। আর এনেছি বলতে গেলে আমি শুধু আতর আমাকে দিয়েছিল, আতর আর স্টোনের চুড়ি জাতীয়, মানে মেয়েদের যেহেতু যেগুলো প্রসাধনী হয় সেটা দিয়েছিল, সেটা শুধু এনেছি, কিন্তু আমি কিন্তু লাগাইনি বা ইউজও করিনি। কিন্তু ও যখন কলকাতায় ফিরেছিল, লাগেজপত্র রেখেছিল, ওর বোন সেটা কিছুভাবে ওই আতর বা কিছু ও ইউজ করে ফেলেছিল, যার সাথে মানে পুরো ব্যাপারটা ওর বোনের ওপরে প্রভাবটা কানেক্টেড হয়ে যায়। আরও ওর ব্যাপারটা কি হলো, ওরা যেহেতু মানে থাকে বলতে গেলে মধ্যম গ্রামের দিকটাতে, কিছু ওখানে কিছুদিন আগে, মানে এই হায়দ্রাবাদের ট্রিপটার আগে কিছুদিন আগে ওখানে একটা এই ধরনের প্যারানর্মাল একটা ব্যাপার ওখানে হয়েছিল, মানে পাশেই কোনো একটা মেয়েকে কিন্তু পজেস্ট করেছিল, তো ওঝা ডেকিয়ে ছাড়িয়ে দিয়েছিল। তো সেইটার কিছুভাবে মানে সেই সেই জিনিসটা এন্টিটিটা কিছুভাবে যায়নি বা কিছু, ওদেরই বাড়ির আশেপাশে ঘুরেছিল। আর এ যেহেতু হায়দ্রাবাদ থেকে গিয়ে ওই প্যারানর্মাল ব্যাপারটার সাথে নিয়ে গেছে, দুটো একসাথে কানেক্ট হয়ে গেছে। মানে তুমি কি করে বলছো? এটা পরে জানা গেছে, পরে জানা গেছে ব্যাপারটা। তো ডবল ভাবে পজেস্ট হয়েছে ওর বোনটা, মানে মারাত্মক ভাবে পজেস্ট হয়েছে। ওর বোনের গায়ে রীতিমতো, ওর তো শুধু আঁচড়ের দাগ পড়ছিল, ওর বোনের গায়ে রীতিমতো মানে একদম মনে হচ্ছিল যেন যেরকম ব্লাডের এরকম হয়, ব্লাডের যেরকম কালো কালো যেরকম স্পট গুলো গলার দিকে, সেই ধরনের দেখা গেছে। তো ওরা ভেবেছে কোনো মেডিকেলের কিছু প্রবলেম, বা ওর মা বাবার একটা এরকম ডিভোর্স হবে, যতই 10-12-11 বছরের মেয়েও কিছু তো বোঝে যে একটা ফ্যামিলির মধ্যে। তখন ওর পাপাকে ফোন করে, তো পাপা বলে হতে পারে আমাদের এই ব্যক্তিগত সমস্যাটার জন্য হয়তো ওর মনের মধ্যে কিছু প্রভাব হলে, ওকে তো কোনোদিন আমরা তো জানাতেও দিই না, বুঝতেও দিই না যে তোমাদের ফ্যামিলির মধ্যে এরকম সমস্যা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের। তো ডাক্তার দেখায়, ডাক্তার সেরকম কিছু ধরতে পারিনি, নর্মাল আয়রন জাতীয় কিছু অ্যানিমিয়াটিক এই ধরনের ভাবছিল হয়েছে কিনা, সমস্ত কিন্তু টেস্ট করেছিল, কিন্তু কিছুই কিন্তু ডিটেক্ট করা যায়নি। তারপর কি হয়, 1-1.5 সপ্তাহ পরে ওদের আমার যে ফ্রেন্ডটা ছিল তাদের ছাদে পায়রা পুষতো, ঠিক আছে। তো আর বাড়িতে একটা মেয়ে থাকতো, যে ওকে যে দেখাশোনা করা, সারাদিন সমস্ত বাড়ির কাজ করতো, সে মেয়ের দেখে কি সন্ধ্যেবেলা যখন ছাদের দিকে আর কি ওদের ঠাকুর ঘর আছে সেখানে পুজো দিতে গেছে, তখন দেখছে পায়রার যে খাঁচাটা আছে সেখানে পায়রা মানে খুব ডাকাডাকি করছে আর ঝাপটাঝাপটি করছে। তো ভাবলো হয়তো কোনো ভাম বেড়াল বা কিছু এই জাতীয় এসছে কি, ধরেছে যায়। তখন গিয়ে দেখছে ওদের বাড়ির মেন যে ওর বোনটা পায়রা বের করে পায়রাকে পুরো দাঁত দিয়ে ছিঁড়ে খাচ্ছে, পুরো দাঁত দিয়ে পুরো মানে পালক যেগুলো থাকে ডানাগুলো পুরো ছিঁড়ে খাচ্ছে। তখন ওকে এক ধমক দিয়েছে, আর পায়রাটা ততক্ষণে একদমই মানে স্পট ডেড যাকে বলে হয়ে গেছে। তখন ভাবলো এই মেয়েটা এইরকম কেন করছে, এই ধরনের তো হওয়া উচিত। মানে ওর মাকে এসে জানিয়েছে, আমার ফ্রেন্ডের মাকে, যে ও দেখো ছাদে গিয়ে এই ধরনের করছে। তখনও তারা অতটা গুরুত্ব দেয়নি, মানে এত কিছু হয়ে যাওয়ার পরেও ভাবছে হয়তো কিছু, হয়তো মেন্টালি কিছু
এ 2-3 দিন দেখি, এই করতে করতে প্রায় 2-2.5 সপ্তাহ হয়ে গেছে। তখন ও একদম পজেসড। ও কি করেছে, ওদের পাশের আরো বাড়ি যারা ছিল তাদের বাড়ির হাঁস মুরগি এরকম পুষতো, সেখানে গিয়ে বড় একটা পাথরের মতো চাই তুলে সেখানকার 2টো হাঁসকে মেরেও পর্যন্ত দিয়েছে, ওইটুকুনি মেয়ে। এই কেসটা যখনই হয়েছে তখনই পাশের বাড়ির লোক তো বুঝতে পেরেছে, এদের বাড়ির মেয়ের যে মাসি কাজের ছিল সেও জানিয়ে দিয়েছে যে না, এই ঘটনাটা বেশ 2-2.5-3 সপ্তাহ ধরে চলছে, জ্বর হয়েছিল, আর ওর দিদি বাইরে থেকে ঘুরেও এসেছিল, ও ভুগেছে, ওর গায়ে এরকম আঁচড়ের দাগ পড়েছে। তো তখন ওরা ওর মাকে চাপ দিয়েছে যে না, এই ব্যাপারটা তো নর্মাল কিছু না, কিছু একটা তো ব্যাপার আছে। তখন কি করবে, যাদের মেয়ে তাদেরকে তো জানাতেই হবে। তখন ওর পাপাকে জানায়, তখন ওর পাপা এখান থেকে নিয়ে গেছে, ওর মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারছে না, মানে কলকাতা থেকে নিয়ে যেতে পারছে না, ট্রেনে করে তো অ্যালাউ করবে না এই ধরনের, মানে রীতিমতো পাগলামি করছে যে যাবো না, আর অন্য ভয়েসে ডবল ভয়েসে কথা বলছে, মানে অন্য অন্য রিলিজিয়ান যেরকম আর কি হয় সেই ধরনের, মানে যে ধরো ভাষা আমরা জানি না বা সেই ধরনের, মানে একদম ভারী ধরনের গলায় কথা বলছে আর যেতে কিছুতেই চাইছে না। তো ধরে বেঁধে কিছুভাবে নিয়ে যাওয়া হয়েছে বালুরঘাটে। ওখানে গিয়ে কোনো নামি আর কি গুণিন বলো ওঝা বলো সেখানে দেখিয়েছে, তখন গিয়ে বলছে যে দেখা গেছে ওর মধ্যে একটা নয় দুটো নয় তিনটে পজিশন ব্যাপার হয়েছে। একটা তো হায়দ্রাবাদ থেকে যে ব্যাপারটা এসছিল সেই মহিলা আর কি লেডি, সেটা তো রয়েছে, প্লাস এদের যে বাড়ির পাশে কিছুদিন আগে যে মেয়েটিকে পজেস্ট করেছিল সেই এন্টিটিটার আর কি যায়নি, এর মধ্যে ধরে নিয়েছে। সেটা আর কিছু না, সেটা হলো তিনটে ছিল ওইটাই, ওই আশেপাশে যখন কি হয় কোনো রকম পজিশনের কেস হয় বা কিছু হয়, নেগেটিভ এন্টিটি যখন থাকে আরো অনেকে কিন্তু তার মধ্যে চলে আসে, কারণ মানুষ তখন প্রচন্ড ভালনারেবল থাকে, উইক অবস্থায় থাকে। মেয়েটার খালি বলছে যে আমার কাঁধে ভারী লাগছে, মাথায় ভারী লাগছে, আমাকেও ছাড়বে না, আমাকে ওদের সাথে যেতে হবে, এই ধরনের রীতিমতো বলছিল। তো কিছু করার নেই, তো ওঝা যখন ঝাড়িয়েছে এ করেছে তখন জানতে পারে। তো মহিলাটা তো সেই নাম বলে, কিছু একটা নাম বলেছিল, মুসলিমই নাম। তো তাকে কিছুভাবে এ করতে পেরেছিল, সব বলেছিল যে আমি অন্য স্টেট থেকে অন্য রাজ্য থেকে এসছি, আমি ওর সাথে চলে এসছি, ওকে তো ধরতাম না, আমি ওর দিদিকেই ধরার এ ছিল, কিন্তু ওকে আমার ভালো মনে হয়েছে, নিজের মেয়ের মতো মনে হয়েছে, তাই আমি ওকে ধরেছি, ওকে সাথে করে নিয়ে যাব। তো কিছুভাবে আর কি যা তান্ত্রিক ক্রিয়া যেরকম হয় সেগুলো বলে ছাড়ানো গেছে মহিলাটিকে। কিন্তু আরো যে দুটো ছিল সেটা ছিল সিফলি জিন। ঠিক আছে, সিফলি জিন একটা হয়, মানে জিনের তো তোমরা জানো অনেক বিভিন্ন ধরনের জিন যেরকম আছে, সিফলি জিন নামে একটা জিন আছে, সেইটা ওকে পজেস্ট করেছিল। তবে তো এই যা জিন এ কিন্তু একদমই ছাড়ার মতো নয়, এটা দিয়ে বিভিন্ন রকম নেগেটিভ জিনিসই ক্রিয়া করা হয়। তো কিছুভাবে কি হয়েছিল, ওই মেয়েটাকে যখন ধরেও ছিল তখন তো পজেশন থেকে ছাড়ানো হয়েছিল, তার মধ্যে ওরা কি করেছে, ওদের বাড়ির লোক আরো যাতে তাদের মেয়ের থেকে আর কি জিনিসটা কাটিয়ে দেওয়ার জন্য কোনো রাস্তার মোড়ে কিছু একটা অবজেক্ট বা কিছু জিনিস ফেলে এসেছিল 3 রাস্তার মোড়ে। এবার এই মেয়েটা কিছুভাবে সেই জিনিস বা কিছু নিয়ে চলে এসেছিল, তখনই ওকে পজেস্টটা আরো করে, মানে ওর থেকে পাশের বাড়ির জিনিসটা, মানে কাটানটা তখন এর ওপর দিয়ে তখন পুরো জিনিসটা গেছে। তো যাই হোক, অনেক বেশ 4-5 দিনের একটা প্রসেশন ছিল, সমস্ত কিছু ব্যাপারটা হওয়ার পরে তারপর ওকে ছাড়ানো গেছে, তারপরে মেয়েটি কিছুটা হলেও সুস্থ আছে। বাপরে, হায়দ্রাবাদের ভূত বাংলায় চলে আসছে একদম। আর তুমি ট্যারোট নিয়েও প্র্যাকটিস করো, তো ট্যারোটের দ্বারা কি কারো খারাপ করা যায়? না, ট্যারোটের দ্বারা কারোর কিছু খারাপ করা যায় না। ট্যারোটা হলো একটা এনার্জি চ্যানেলিং, মানে তোমার রিসেন্ট কি ঘটেছে বা ঘটবে বা পাস্ট বছরের ব্যাপার, বছরের না, ওটা সেম বছরেরই, কিছু বছর আগেকার ব্যাপার বলতে পারবেন না? 2 বছর আগে আমি কেমন ছিলাম? 2 বছর আগেরটা বলা যাবে না, রিসেন্ট, একদমই রিসেন্ট জিনিসটা বলা যায়। 2 বছরটা অনেকটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে হতে গেলে তোমাকে অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের হেল্প নিতে হবে। ট্যারোতে হিসাবে কিন্তু সেটা বলা যায় না, অ্যাকিউরেট বলা যায় না। ট্যারোটের মানে ওর মেন ফান্ডাটা কি, মানে আমি বলতে চাইছি মেন ফান্ডাটা ধরো তুমি কিছু জানতে চাইছো যে আমার সামনে একটা প্রজেক্ট আমি শুরু করব, এটা কি আমার অমুক ডেটে হয়ে যাবে, এক্স্যাক্ট তোমাকে সেই কোয়েশ্চেনটা করতে হবে। তখন যা কার্ড আসবে সেই অনুযায়ী তোমাকে বলবো হ্যাঁ তুমি করতে পারো, হ্যাঁ তোমার অমুক ডেট থেকে অমুক ডেটে তুমি এই
জিনিসটা তোমার হয়ে যাবে, এইটুকু আমরা অ্যাসিওর করতে পারি। এছাড়া কিন্তু কোনো রকম ফিউচার বলা যায় না। যারা সম্পর্কের কেমন ভালো হতে পারে কিনা সেটা কিছুটা বলা যায় যে এর সাথে কি আমার বন্ডিং হবে বা কাটা কেটে যাবে, এইটুকু বলা যায়। এর সাথে আমার ফিউচার একেবারে দেখা যাবে কিনা সেটা সেটা তো একদম লং প্রসেসের হয়ে গেল। সেটা দেখতে গেলে তোমাকে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নিন। যারা বলে ক্লেম করে, আমি মনে করি না সেটা ঠিক বলে, কারণ অত অত ডিটেলসে বলা যায় না। ইন রিসেন্ট কিছু ধরো তোমার হারিয়ে গেছে কিছু পাওনা প্রাপ্তি, সেইটা বলা যায়, একদমই বলা যায়। মানে আর ট্যারোট তাহলে যারা করছে, এরকম আমার কাছে একজন এসেছিল যে আমাকে বলেছে যে তোমার বিয়ের পর নাকি তোমার উন্নতি আরো বেড়ে যাবে। এটা ছোট্ট একটা ঘটনা, আরো অনেক কিছু বলেছে। তো এটা তো উনি বলছেন একটা ফিউচার, অনেকটা ফিউচারে, 5-6 বছর ফিউচারে। আর এখানে তুমি বলছো যে এতটা বলা যায় না। এতটা বলা যায় না। ইন রিসেন্ট 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, ম্যাক্সিমাম 6 মাসের এটাই বলা যায়, এর বেশি বলা যায়। 6 মাস আগে কি ঘটেছিল সেটা দিয়ে শুরু করলাম, বা ধরো কিছু হারিয়ে গেছে বা কিরকম তোমার সিচুয়েশন চলছে, তুমি আমার কাছে ধরো এলে, তো আমি তোমার কার্ড দেখলাম, তো পাস্ট, ফিউচার, প্রেজেন্ট এরকম ভাবে আমরা কার্ডগুলো দিই। তো তুমি আইদার তুললে বা আমরা কার্ডটা তুললাম, সেই অনুযায়ী আমরা দেখলাম যে তোমার কি এখন এই সিচুয়েশন চলছে। তুমি যদি বলো হ্যাঁ, তারপর আমি বলবো ফার্দার তুমি আরেকটা কোয়েশ্চেন করো যে কি জানতে চাও। তখন বললে যে আমার অমুক মেয়েকে ভালো লাগে, অমুক নাম, অমুক জায়গায় থাকে, এর সাথে কি আমার কিছু ফিউচার দেখা যায়, বা যদি আমি প্রপোজাল দিই বা কিছু, এর সাথে এ কি অ্যাকসেপ্ট করবে, সেইটা আমরা বলতে পারি। কিন্তু এর সাথেই যে আমার একেবারে বিয়ে হবে, হ্যাঁ বিয়ে বলা যায় কখন যদি তোমার প্ল্যানিং থাকে বা কিছু রিসেন্ট থাকে, তখন বলা যায়। এখন লং টাইমে আমি মনে করি না এটা ঠিক, একদমই ঠিক নয়। একটা জিনিস মমিতা, আমি দেখেছি এই ধরনের বিদ্যা যারা করে বা তন্ত্রবিদ্যা করে বা এটা অকাল প্র্যাকটিসও বলতে পারা যায়, এটাকে না আমাদের দেশে এটা আইনসম্মতভাবে এটাকে প্রাধান্য দেওয়া হয় না। ঠিক বলছি তো? একদমই। তো তোমার কাছে এটা কি মনে হয়, দেওয়া উচিত কি উচিত না তোমার কাছে? আমি অ্যাজ আ বন্ধু হিসেবে তোমাকে জিজ্ঞেস করছি। না, আমার মনে হয় লোকে আইনসম্মত এটাকে সম্মতি দেয় না, কারণ দিলে লোকে বলবে এটা কুসংস্কার। কারণ তোমরা তো জানো এরকম একটা গ্রুপ আছে যারা সবকিছুকে লজিক্যাল ভাবে সবকিছু মানতে চায়। তো আর নেতা মন্ত্রী তো জানোই, যেদিকে প্রফিট থাকে, যেদিকে তাদের বেনিফিট থাকে, যেদিকে ভোটের ব্যাপারটা থাকে, সেদিকেই প্রাধান্যটা দেয়। আর সায়েন্স তো এটাই বলে, সায়েন্সের ভাষা কি তুমিও জানো, যে যেটা আমরা চোখে দেখছি, যেটার প্রমাণ পাচ্ছি সেটাই আমরা মানবো। কিন্তু যেটার প্রমাণ পাচ্ছি না, সায়েন্স তো এটাও মানে না যে প্রমাণ পাচ্ছি না বলে এটা নয় সেটা না। আজকে ধরো যে জিনিসটার কোনো কিছু ব্যাখ্যা নেই, ভবিষ্যতে সেটার কিছু আসবে, সিস্টেম আসবে, সেইভাবে সেটার ব্যাখ্যা পাওয়া যাবে। তুমি এখন এটা বলে যে মন্ত্রীরা আছে, এরকম আমি অনেক মন্ত্রীদের চিনি, নাম আমি এখানে নেব না, কিন্তু তারা কিন্তু এরকম ট্যারোট, তন্ত্র, তারপর রেকি হিলিং, অ্যাঞ্জেল হিলিং নিয়ে কিন্তু তারা কাজ করছে এবং তারা করায়। একদমই করে তো, আছে আছে আমরা জানি, আমার চেনা জানা বিভিন্ন আছে। এই ইন্ডাস্ট্রি বলো, বলিউডে আমার বেশ কিছু ফ্রেন্ড আছে, তারা কাস্টিং ডিরেক্টর আছে, নাম হয়তো যেন সিআইডি, এগুলোতে সে কাস্টিং অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কাস্টিং ডিরেক্টিং করে। ওরা সমস্ত, ইভেন ক্রিকেট দুনিয়াতে এখন তো একদমই ভীষণ মানে এগুলো, কারণ এগুলো হয়, লোকে বলেন অ্যাকচুয়ালি কেন বলবে। তুমি একটা কথা বলো, তুমি ধরো জানলে যে এইটা এইভাবে আজকে একটা যদি আমাকে টোটকা দেয় বা আজকে কিছু একটা দেয়, সেটা আবার, কিন্তু তুমি কি চাইবে যে আমার পাশের জন্য সেও হয়ে যাক? সেই জন্য অনেকটা বলে না ব্যাপারটা। অ্যাকচুয়ালি সবাই চায় সবারটা গুছিয়ে চলতে, গুছিয়ে চলতে জিনিসটা। স্বার্থপর নাকি এটার জন্য? স্বার্থপর না, মানে আমারটা আগে হোক, তারপরে বাদ বাকি দুনিয়া যায় যায়, মানে এইরকম ব্যাপারটা, আগে আমারটা হোক তারপরে। তোমার কাছে কি মনে হয়, মানে আমি জিজ্ঞেস করছি কারণ আমার মনে হয় তোমার যা লেখা আছে তোমার কপালে সেটাই হবে, একদম তুমি যা ইচ্ছা করে না, ঠিক আছে? এবার তুমি অনেকে কি করে এটাকে ব্রেক করতে চায় মাঝে মাঝে, তন্ত্রের দ্বারা হোক, কোনো কাজের দ্বারা হোক, সেটাকে ব্রেক করতে চায়। তো সেই ব্রেক করাতে গেলে তো এটাতে আমি বাধা দিচ্ছি না, এটা মনে হয়। অ্যাকচুয়ালি ব্রেক কিছু করতে যাই না, ওটাও আমার ডেস্টিনিতে আছে, যেটা আমি ব্রেক করবে ওই সময় ও ব্রেক করবে। ইভেন আমার কথা বলছি, আমি একটা টাইমে যখন ছোট ছিলাম আমি এত কিছু মানতাম না, তবে এটা আমাদের ফ্যামিলিগত একটা ব্যাপার ছিল। আমার দাদুরও জেমস্টোনের বিজনেস একটা ছিল, তোমাকে আমি কথায় কথায় বলেছি। আমার মাও কিছুটা দেখতে পারে, ইভেন আমারও ছোটবেলাতে একটা চর্চা করার বিষয় আছে। আর কিছু কিছু এই ধরনের এন্টিটি ফিল আমি করতে পারি, বা কোনো প্লেসে যদি এই ধরনের কিছু প্রেজেন্স থাকে, কিছু না কিছু ভাবে আমাকে জানান দেয়। সেটা বলতে পারো আমার রাশি লগ্ন বা গ্রহর পজিশনটা একটা তো ম্যাটার করে, সেটাও একটা আছে। ইভেন আমার ইন্টারেস্টও আছে
এই জিনিসটার উপরে। তো আমার যেহেতু বলেছিলাম আমার দাদু জেমস্টোনের একটা বিজনেস আগে করতেন, উনিও চর্চা করতেন, আমার মাও চর্চা করতো, সেই সূত্রে আমারও একটা ইন্টারেস্ট দেখা দেয় আর আমিও কিছু কিছু প্রেজেন্স আমি এরকম বুঝতে পারি। তো আমি বিভিন্ন জায়গায় তারপর হাত দেখাই, ফেস রিডিংও করিয়েছিলাম। তো কোনো রকম তারা কিন্তু টাকা পয়সা নেয়নি, আমাকে বলেছিল তোমার এই এই সময় কিন্তু প্রাপ্তিযোগ আছে। তা আমি বলেছিলাম আমার এই বয়সে আমার এই প্রাপ্তিযোগ হবে কি করে, বা আমার তো নিজের তো তখন কোনো আমি মানে ইনকাম নেই, বা কি করে করব। এই যে তুমি বললে না এক্ষুনি যে ডেস্টিনিতে যেটা থাকে যখন থাকে সেটাই ঘটে, ঘটবে কিছু না কিছু ভাবে ঘটবে। তো আমার সেই সময় আমার গাড়ির প্রাপ্তিযোগ ছিল, মানে 4 চাকার প্রাপ্তিযোগ ছিল। তো কিছু ভাবে আমি অ্যাজ এ গিফটেড আমি সেটা পাই। তাহলে এবার তুমি বলো সেটা আমি পেলাম কিভাবে, সেই বয়সে আমি পেলাম কিভাবে? যদি ডেস্টিনিতে যদি নাই থাকে, ডেস্টিনি বলে যদি কিছু নাই থাকে, তাহলে কি যারা আমাকে বলেছিলেন যে তোমার এই এই সময় দেখবে তুমি পাবে কিছু না কিছু, নিজে কেন বা যেভাবে হোক তুমি কিন্তু পাবে, আমার কিন্তু প্রাপ্তি হয়েছিল সেইভাবে। তারপর থেকে আরো ইন্টারেস্ট গুলো আমার জাগে, আরো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমি দেখি বিভিন্ন একটা লোকজনের জিনিস আমি সাথে। জিজ্ঞেস করবো, রিলেশনশিপ নিয়েও কিন্তু এই ট্যারোট কাজ করে। আমি যেটা বলছিলাম বিয়ে টিয়ের ব্যাপার, সম্পর্কের ব্যাপার, আমি এরকম কয়েকজনকে দেখেছি যারা নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখা বা টিকে থাকবে কিনা সেটার জন্য দেখে। এবার তোমাকে আমি একটা প্রশ্ন করবো, সেটা তোমার যদি মনে হয় তুমি উত্তর দেবে দেবে না দেবে, তুমি তোমার কোনোদিন সম্পর্কে কি এটা চেষ্টা করেছো? মানে জিজ্ঞেস করলাম। কোনো রকম ম্যাজিক দিয়ে কিছু না করা? না 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 না, তুমি ধরো না কারো সম্পর্কে তুমি রয়েছো, তুমি কি দেখেছো যে এটা আমার টিকবে কি টিকবে না? হ্যাঁ আমি দেখেছি। দেখেছো এটা? আমি দেখেছিলাম, আমি দেখিনি মানে আমি নিজে জানতে চাইনি। আমি তোমাকে যেহেতু একটু আগেই বললাম যে ফেস রিডিং আমি করিয়েছিলাম যখন আমার ফার্স্ট রিলেশন আর কি আমি গেছিলাম তখনই। তো একজনের সূত্রে আমি জানতে পেরেছিলাম, সন্তোষপুরের দিকে উনি থাকতেন, খুব বয়স্ক করে একজন। উনি কিন্তু কোনো জ্যোতিষও না, তান্ত্রিকও কিন্তু না, উনিও এরকম আমাদের মতো চর্চা করে, খুব মানে আর জানে ওনার টোটকাগুলো বা যা যা উনি বলতেন সেগুলো কিন্তু হতো। সেটা পরে বুঝেছি, সেই সময় অল্প বয়সে বুঝিনি। তো এরকম ন্যাচারালি আমার জন্ম তারিখ সময় এগুলো দেখলো আর আমার ফেস পুরো দেখলো যে এই ব্যাপার। তো আমাকে কিন্তু বলেছিল তোমার এই এই ব্যাপারগুলো হবে। তখন আমি বলেছিলাম মানে কি জানি না কি মনে আমার হয়েছিল, আমি আমার বয়ফ্রেন্ডের ছবিটা দিয়ে বলেছিলাম যে দেখুন তো এর সাথে আমার রিলেশনটা টিকবে কিনা, যেটা এক্ষুনি তুমি কোয়েশ্চেন করলে। তো উনি খুব ভালো করে দেখলেন, জুম করে একদম দেখলেন। তো উনি কিন্তু বলে দিয়েছিলেন এই ছেলেটাকে তোমার কি মনে হয়? আমি কি মনে, আমার ফ্রেন্ড, আমি ওকে ভীষণ ভালোবাসি, ভীষণ আমি ওকে ট্রাস্ট করি। তো বলেছিল না এর সাথে কিন্তু তোমার এই জানো তুমি কিরকম, এর প্রচুর প্রচুর রাজ আছে। আমার ভীষণ মাথা গরম হয়ে গেছিল তখন। কার উপর? ওনার ওপর। ও ওনার উপর, হ্যাঁ। বয়ফ্রেন্ডকে তো তখন আমি অন্ধ, মানে একদম বলে না লাভ ইজ ব্লাইন্ড যেরকম, মানে সেই ফেজের মধ্যে আমি তখন রয়েছি। তো আমি আর শুনিনি, আমি তখন বললাম ইনি একদম বোগাস, একদম কিছুই জানে না। হতেই পারে না এরকম, হতেই পারে, কিছুই জানে না। এ তো কিছু, এ তো মানে তান্ত্রিক তো নয়, ইনি জ্যোতিষী, উনি চর্চা করে বলছে, একদমই না। তো আমার সাথে সেটাই ঘটেছিল, যেই সময় বলে দিয়েছিল যে তোমার কেটে যাবে, তোমার কিন্তু এর সাথে কিন্তু বিয়ে লেখা নেই, হবে না, সেটাই হয়েছিল। তুমি দেখেছো পার্সোনালি ট্যারোটে? হ্যাঁ আমি যখন ট্যারো করি, যখন প্র্যাকটিস করি তখন আমি ওকে নিয়েই দেখেছিলাম যে কোনো রকম মানে বিয়ের দিকে সংক্রান্ত যাব কিনা, তখন দেখেছি নেই, বিয়ের ব্যাপারটা নেই, মানে নেই, মানে এট প্রেজেন্ট নেই, ফিউচারে কি হবে সেটা। আমি বলতে চাই 2-3 মাসের ব্যাপার। হ্যাঁ 2-3 মাসেই আমি দেখেছিলাম, বিয়ের অনেক সম্বন্ধ আসছিল তখন, আমি তখন দেখেছিলাম যে এর সাথে হবে কিনা। কারণ আফটার ব্রেকআপ আমি তোমাকে যেরকম বলেছি আমার ভীষণ ভালো ফ্রেন্ড, মানে সমস্যা অসমস্যা মানে একদম ওর সাথে আমার 36 কা আঁকড়া যাকে বলে, মানে এইরকম, মানে খুব ভালো ফ্রেন্ড আর কি। অ্যাজ এ ফ্রেন্ড ও ভীষণ ভালো, বাট অ্যাজ এ বয়ফ্রেন্ড বা অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে কিন্তু একদমই যথাযথ নয়। তো সেই হিসাবে আমি দেখেছিলাম যে এর সাথে কি কিছু আমার ওই রকম আগের মতো রিলেশনে আমি যেতে পারবো, তখন কিন্তু ট্যারো আমাকে দেখিয়েছিল না, হবে না। এটা সব ছেলেদেরকে বিশেষ করে শেখা উচিত, মেয়েদেরকেও বলছি। হ্যাঁ কিছুটা জিনিস মনে হয় শেখা নয়, কিছুটা জিনিস জেনে রাখলে মানুষের একটু আইডিয়া হয়ে যায়। কারণ হার্ট ব্রেক হয়, অনেকে অনেক ভাবে নিতে পারে না, অনেক বেশি ইমোশনাল হয়। আমরা যেরকম তুমি জেনে গিয়ে তোমার কিন্তু একটু সুবিধা হয়েছে না? আমি নিজেকে অনেকটাই মডিফাই করে নিয়েছি, আগে যেরকম আমি ছিলাম, যতটা ইমোশনাল আমি ছিলাম, যতটা ইমোশন দিয়ে ভাবতাম, আমি আর ভাবি না। আমি একদমই প্র্যাকটিক্যাল এখন, যেটা আমি দেখি যেটা বুঝি, আর এই ব্যাপারগুলো তো আমি যাচাই করেই নি, তোমাকে যেটা আগেও বলেছি আমি দেখিনি মানুষের সমস্ত কিছু, তারপরে আমি সেই সব দিকে ফার্দার ভাবি, সেই জিনিস নিয়ে এগোবো কি এগোবো না। তো আমরা একেবারে শেষের দিকে আছি, লাস্ট একটা স্টোরি আছে তোমার কাছে যেটা তুমি বলতে চেয়েছিলে, ওভার দ্য ফোন বলেছিলে,
হ্যাঁ, সেটা কিছুটা বলেছিলাম তোমাকে। কিছুটা। তবে সেই ঘটনা কিন্তু একটু ছোট, খুব একটা হুম। কিন্তু আগের ঘটনাটার মতন অতটা বড় না। আর আরেকটা কথাও বলে রাখি, আগের যে ঘটনাটা ঘটেছে সেটা তো একটা পার্ট তোমাকে আমি বলেছি। সেটার সাথে আমার সাথেও কিছু ঘটনা ঘটেছিল, সেটা কিন্তু আজকে আর এই পডকাস্টটাই বলছি না, কারণ বললে অনেকটা আরো বেশি বড় মানে হয়ে ওটার যাবে। প্রভাবটা পড়েছিল। হ্যাঁ, একদমই, একদমই ঠিক ধরেছো জিনিসটা। প্রভাবটা কিন্তু পড়েছিল। সেটার সাথে আরো কয়েকটা ঘটনা কিন্তু জুড়ে গেছিল। সেটা আমার সাথে পার্টিকুলারলি ঘটেছিল। তুমি পার্সোনাল রিজনের জন্য বলতে চাইছো নাকি এমনি? না, সেটা একটু বড়, বেশ ঘটনাটা বড়। হুম। সেটা অন্যদিন আমার মনে হয় বললে ভালো ঠিক হয় আছে, সেই আপনাদের যদি জিনিসটা। কমেন্টে থাকে, হ্যাঁ, একদমই। শুনতে যদি কমেন্টে ইচ্ছে থাকে, জানাবেন। তাহলে আপনি বলবেন, তাহলে একদমই, মৌমিতা আবার এসে নিজের ব্যাপারটা একটু রাখবে। তো একদমই। আজকে যেটা তুমি বলতে চাচ্ছিলে। হ্যাঁ, এই ঘটনাটা ঘটেছিল তখন আমি বেশ ছোট, অ্যাপ্রক্স ধরো 5-6 ইয়ার্স তখন হবে। বুঝতেই পারছো 5-6 বছরের মেয়ে আর কত বড় হবে। আর যেহেতু আমার পাপা গভর্নমেন্ট সার্ভিস করতো ব্যাংকিং এর, তো গভর্নমেন্ট ব্যাংকে যারা বুঝতেই পারো যে পোস্টে থাকে, তো আমাদের সারা জীবনটাই আর কি বাইরে বাইরে ট্রান্সফারেবল জব আর কি ছিল। তো তখন আমরা রিসেন্ট কলকাতায় এসছি 10 দিন 15 দিনের হাতে সময় নিয়ে। কলকাতার যেহেতু বাড়িটা তখন তৈরি হয়েছিল, যেরকম বাড়ি আর কি দেখভাল করতে হয় সেই সুবাদে এসছিলাম, আর পাপার কিছু কাজও ছিল। তো ন্যাচারালি কি হয়, একটা জায়গায় আসলে, আর তখনকার দিনে মানে যখন আমি ছোটবেলায় ছিলাম সেই সময়টা খুব আশেপাশে লোকের রিলেটিভদের বাড়ি আসা যাওয়ার একটা কিন্তু চল ছিল, এখন যেটা কিন্তু নেই। তো সেই জন্য আমরা আর কি রেডি টেডি হয়ে আমার মা আমাকে সাজিয়ে গুছিয়ে আমার দিদার বাড়ি নিয়ে গেছে। তো ন্যাচারালি তখন রিক্সা করে গেছিলাম। আর দিদার বাড়িটা একটু যেহেতু ভেতরের দিকে, মানে মেন রোড থেকে ভেতরের দিকে, আর সরু তখন গলি ছিল, তখন সেরকম রাস্তাটা ছিল না, সেজন্য রিক্সাটা আগেই দাঁড় করিয়ে দিয়েছিল। এবার মামা বাড়ি যেতে যাব তার আগে দেখছি একটা মানে কিছু ওঝা তান্ত্রিকের কিছু একটা রিচুয়ালস চলছে। তো আমার মা ভাবছে যে কি হয়েছে, কেউ কি মারা গেছে এখানে, এত লোকের ভিড়, এত কিছু। তো তখন গিয়ে সামনে গিয়ে ভিড় ঠেলে গিয়ে দেখছে, তখন দেখে চেনা জানা লোক, পাড়ারই মায়ের। তখন বলছে কি হয়েছে মেয়েটার এরকম করছে, বুঝতে পেরেছে যে একটা কিছু সামাও। তখন লোকে বললো যে ওকে কিছু ভূতে ধরেছে, এরকমই চলতি কথা। আমার মা তখন শুনে আমার হাত ধরে একদম সোজা শটান মামা বাড়ি নিয়ে ঢুকে গেছে। তখন ঢুকতে যাবে, তখন আমার মাসি বলছে আমি দেখতে যাবো দেখতে যাবো। তা আমিও বলছি মাসির সাথে আমিও যাবো দেখতে, মা বলে একদম নয়, সোজা চলো। তারপর যখন মাসি ফিরেছে বেশ বেলার দিকে, তখন ঘটনাটা বলছে। তো হয়েছিলটা কি, যে মেয়েটিকে ধরেছিল তার বাড়িতে মেয়েটির বাবা মা আর জ্যাঠা থাকতো। জ্যাঠা অবিবাহিত ছিল, বিয়ে করেনি। তো ভীষণ আর কি এই মেয়েটিকে ভালোবাসতো, যেহেতু ভাইয়ের মেয়ে, ভীষণ ভালোবাসতো। আর উনি একটু না হীনমন্যতায় ভুগতো, একজন স্কুল টিচার ছিলেন, কিন্তু আফটার স্কুল পড়ানোর পরে একটা হীনমন্যতায় ভুগতো, যে কেউ নেই, একাকিত্ব যেরকম ব্যাপারটা হয়। তো যাই হোক, কিছু করার নেই, অনেকেই বলেছিল ওনাকে বিয়ে করেন বা কিছু, তখন উনি রাজি হয়নি। তো হতে হতে বেশ বয়সী হয়ে গেছিল মোটামুটি, তখন অ্যাপ্রক্স 50-র কাছাকাছি ওনার বয়স ছিল, ওনার আর কি যে মেয়েটিকে ধরেছিল তার জ্যাঠার। তো 50-র মতন বয়স ছিল। আর লিভার জনিত কিছু সমস্যায় হঠাৎই মারা যায়, মানে ট্রিটমেন্টও করার সুযোগ আর কি পাইনি, তো মারা যায়। তো ন্যাচারালি নর্মাল হিসেবেই ওনার ক্রিয়াকারাম যেগুলো শ্রাদ্ধ শান্তি থাকে সেটা করিয়েছিল, কিন্তু সেটা শুধু করা মানে যদি মানে আরো বেশি কিছু করানো হতো আর কি, যেগুলো থাকে নারায়ণ বলি, যে ধরনের রিচুয়ালস গুলো থাকে সেগুলো করলে আশা করি এই মেয়েটার সাথে এই সমস্যা হতো না। তো মারা গেছে যেরকম, মারা যাওয়ার কিছুদিন পর থেকে ওইগুলো কিন্তু শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, 13 দিনে যে কাজগুলো থাকে তারপরের থেকে ঘটনাটা আরো ঘটে। তো কি হয়েছিল, মেয়েটা হঠাৎ করে কিছু শ্যাডোই ফিগার দেখতে পায় বাড়ির ব্যালকানিতে, ওদের মামা বাড়ির আর কি কাছেই তো ওদের বাড়ি, একটা পুকুর পাড় ছিল, ওখানে শ্যাডোই ফিগার দেখতে পায়। আস্তে আস্তে 2-3 দিনের মধ্যে ও দেখতে পায় ওরই জ্যাঠা ডাকছে ওকে, ডাকছে। তখন মেয়েটা বলছে ওর মাকে, মা জ্যাঠা এসছে জ্যাঠা এসছে। তখন মা ভাবছে ন্যাচারালি খুব জ্যাঠাকে ভালোবাসতো, এতদিন ছিল, হঠাৎ করে মারা গেছে। মেয়েটার বয়স আমি বলে দিচ্ছি 14-15 বছর বয়স তখন, তো খুব তাও একটা বড়ও ম্যাচিওর। না, খুব একটা বড়ও না, খুব একটা ছোটও ক্লাস না। 7-8-এ পড়ে। হ্যাঁ, 8 এরকমই ধরো পড়ে। ম্যাচিওর মেয়ে, তো ভাবছে যে মেয়ে হয়তো খুব জ্যাঠার সাথে একটা অ্যাটাচমেন্ট ছিল, সেই জন্য হয়তো দেখছে, খুব একটা গুরুত্ব তখনও দেয়নি। তারপর ন্যাচারালি হতে হতে কি হয়েছে, ওদের বাড়ির মধ্যে একদম রুমের মধ্যে দেখা যেত, মানে ওদের করিডোরটায়, রুমের বাইরে জানলা ধরে দাঁড়িয়ে আছে এরকম দেখা যেত। স্কুলে গেছিল মেয়েটা, যে স্কুলে পড়তো সেখানে পর্যন্ত জ্যাঠাকে দেখা গেছে। ওদের আরো স্কুলের যে মেয়ে মানে গার্লস স্কুলে পড়তো সেই সব মেয়েদের বলেছে, মেয়েরা বলছে তুই ভুল দেখছিস, সবাই ইগনোর করেছে ওকে, খুব একটা গুরুত্ব দেয়নি কেউ। কিন্তু হতে হতে ওর মধ্যে কিছুভাবে জ্যাঠা ওকে
পুরোপুরি পজেস্ট করে। যখন পজেস্ট করে তখন খুব মারাত্মকভাবে বাড়াবাড়ি হয়ে যায়, মানে রীতিমতন মানে শরীরের ওপর মানে বলতে পারো টর্চার বা কিছু খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, মানে একদম মেয়েটা শুকিয়ে পুরো, মানে আমরা তো দেখেছি ওই ছোটবেলায়, আমার যেটুকু আবছা মনে আছে, মানে একদম শুকিয়ে গেছিল। তারপরে আশেপাশে সবাই বলেছে যে ও তো বলেছে তোমাদের যে ওকে ওর জ্যাঠাকে দেখা যায় এরকম, তোমরা গুরুত্ব দিচ্ছ না, বলে না ওর হয়তো মনের ভুল বা কিছু। তখন ডেকে এনেছিল কাছাকাছি যে ওঝা পেয়েছিল, কিন্তু সেই ওঝাও বলেছিল আমরা পারবো না কিছু করতে। তখন বড় অন্য জায়গা থেকে, অন্য কোনো, যতদূর শোনা গেছে মেদিনীপুর সাইড থেকে, ওখান থেকে আনা হয়েছিল বড় কোনো গুণিনকে। ও এসে তখন করে, তখন দেখে ওর জ্যাঠাও রয়েছে সাথে সাথে, আরেকটার কিছু মানে প্রভাব আছে, মানে সেও আর কি সেই ধরনের আর কি, দু রকমের। তখন কিছুতেই যাবে না, কিছুতেই যাবে না। আর সেদিনের আমি যেটা কথা বলছি, যেদিন আমরা মামাবাড়ির দিকে যাচ্ছিলাম, এবার সেই সিচুয়েশনটা আসছে, আমার মাসি যেটা দেখেছে, তখন ওকে রীতিমতো ঝাঁটা দিয়ে এই দিয়ে ওকে মারধর করা হয়েছে যে যাবে কি না। তখন অনেকক্ষণ, মানে প্রায় 2-3 ঘন্টা ধরে ওর ওপর করেছে। যদিও এগুলো এখনকার দিনে কেউ মানতে চায় না, কিন্তু এগুলো কিন্তু রিয়েলে কিন্তু ঘটে, মানে যাদের সাথে ঘটে জিনিসগুলো তারাই জানে তাদের সাথে কি হয় ব্যাপারটা। তো সবাই ওখানে সাক্ষী, আমাদের মামাবাড়ি পাড়ার এরিয়াতে যারা যারা ছিল তখন সবাই সাক্ষী, সবাই দেখেছে, ইভেন আমার মাসিও, ছোট মাসিও দেখেছে। তখন লাস্টে যখন মেয়েটিকে আর কি ছেড়ে যাবে, তখন ওঝা গুনিন বলেছিল যে কিছু একটা প্রমাণ দিয়ে যা যে তুই চলে যাচ্ছিস ছেড়ে। তখন মুখে করে ও শিলনোড়া তুলে দৌড়েছে, পুরো 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 গলিটাই দৌড়েছে। আর ওপরে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল পাশের বাড়িরই আর কি ইয়েতে, বাউন্ডারিতে বড় কৃষ্ণচূড়ার গাছ, প্রায় 2-3 তলা উঁচু হবে। পুরো ওপরের কাঁচা ডাল পুরো মরমর করে ভেঙে পুরো মাটিতে পড়ে দিয়ে জানিয়ে দিয়ে চলে গেছে। তারপরে মেয়েটা 2-3 দিন পরে আস্তে আস্তে রিকভারি করেছে। বাহ, থ্যাংক ইউ মৌমিতা আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আর কে পডকাস্ট কেমন লাগলো, যেটা সবাইকে ভীষণ ভালো লাগলো, যেহেতু এটা আমার ফার্স্ট একদম পডকাস্ট, এর আগে আমি কখনো এরকম ভাবে আসিনি, তো ইচ্ছা ছিল অনেকদিন এরকম এসে একটা ভৌতিক আমি কিছু শেয়ার করব, তো আজকে সেটা আমি করতে অনেকদিন পারলাম। আগে থেকেই কথা হচ্ছিল তোমার সাথে। হ্যাঁ অনেকদিন, বেশ কিছুদিন, মোটামুটি 2 সপ্তাহ আগে থেকে হ্যাঁ কথা 2-2.5 হচ্ছে। সপ্তাহ আগে থেকে ডেটটা একটু ঠিক হচ্ছিল না বলে তোমার একজন হ্যাঁ, রিলেটিভের যেহেতু আমি রিসেপশন আমি ছিল বলে একটা। রাখি আমি ইভেন্ট ম্যানেজমেন্টও করি, তোমাকে বলেওছি সেটা। এটা ছিল, কাজও ছিল, বাড়িতে কিছু গেস্টদের আর কি বিয়েও ছিল, সেইগুলো তোমারও ডেট আমাদেরও একটা ডেটের ব্যাপার থাকে। তো সেটা করতে করতে অ্যারেঞ্জ হয়ে ফাইনালি আজকে হলো, ভীষণ ভালো লাগলো। আশা করি অডিয়েন্সদের আরো ভালো লাগবে, ভিউয়ার্সদের ভালো লাগবে। থ্যাংক ইউ মৌমিতা এতক্ষণ থাকার জন্য আমাদের সাথে। আর মৌমিতা একটা চ্যানেল আছে যেটা সবকিছুই লিংক নিচে দেওয়া আছে, আর ডলস ডায়েরি বলে চ্যানেলটার নাম, আপনারা চেক আউট করতে পারেন। ওখানে ডেলি ব্লগস হয়, তো হ্যাঁ ব্লগিং ডেলি ব্লগস হয়। এবং থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট মৌমিতা, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। থ্যাংক ইউ, নমস্কার।